অ্যাসেট এবং এক্সপেন্স। অ্যাসেট এবং এক্সপেন্স এই বেসিকটুকু আমরা ভালোভাবে খেয়াল করব। এই অনুসারে আমাদের অ্যাকাউন্টিং এর সবকিছু করব আমরা। অ্যাসেট এবং এক্সপেন্স এই দুইটি আইটেম যদি আমাদের অ্যাসেট সম্পত্তি, এক্সপেন্স ব্যয়, এই দুইটি আইটেম যদি আমাদের ইনক্রিজ মানে বৃদ্ধি পায়, তাহলে আমরা করব হচ্ছে ডেবিট। সম্পত্তি যদি আমাদের বৃদ্ধি হয় তাহলে সম্পত্তিটা ডেবিট করব। আর এক ব্যয় যদি আমাদের বাড়ে তাহলে ব্যয়টা আমরা কি করব, ডেবিট করব। সম্পত্তি এবং ব্যয়, সম্পত্তি এবং ব্যয় ইনক্রিজ হলে ডেবিট করব। সম্পত্তি এবং ব্যয় যদি আমাদের হ্রাস হয় তাহলে আমরা ক্রেডিট করব। অনুরূপভাবে লায়াবিলিটিস, দায়, রেভিনিউ, ওনার সিকিউরিটি, মালিকানা সত্ত্বা, এই তিনটা আইটেম থেকে আমরা এই তিনটা আইটেমের যে কোনোটি আমাদের যদি ডিক্রিজ মানে হ্রাস পায় তাহলে আমরা ডেবিট করব। আর যদি ইনক্রিজ বা বৃদ্ধি পায় তাহলে আমরা ক্রেডিট করব। এখানে আমাদের ডেবিট ক্রেডিটের পাশে আমরা যদি এইভাবে প্লাস মাইনাস আকারে শিখতে পারি, এটা হচ্ছে আমাদের মূল কনসেপ্ট। সাপোজ মনে করেন যে আমাদের একটা সমন্বয় জাবেদা থাকলো যে বকেয়া বেতন, অথবা একটা সমন্বয় জাবেদা থাকলো অতিরিক্ত মূলধন আনয়ন করা হলো। অতিরিক্ত মূলধন আনয়ন করা হলো, এটা যদি আমাদের চূড়ান্ত হিসাবে সমন্বয় হয়। আর যদি আপনি এখান থেকে ভালোভাবে কনসেপ্ট দিতে পারেন যে অতি অতিরিক্ত মূলধন, অতিরিক্ত মূলধন আনয়ন, অতিরিক্ত মূলধন আনয়ন করা হলো, অতিরিক্ত মূলধন আনয়ন করা হলো যা হিসাবভুক্ত হয়নি, হিসাবভুক্ত হয়নি। তাহলে এখানে আপনি একটা নতুন একটা এন্ট্রি দেওয়া হলো আপনাকে, আপনার সামনে একটা নতুন এন্ট্রি দেওয়া হলো, অর্থাৎ চূড়ান্ত হিসাবের সমন্বয়, আর্থিক বিবরণীর সমন্বয়ে একটা নতুন এন্ট্রি দেওয়া হলো। এই এন্ট্রিটা যদি আপনি সলভ করতে না পারেন তাহলে আপনি পুরো চূড়ান্ত হিসাবটাই মিলাইতে পারবেন না। যদি এখানে আমি বেসিক কনসেপ্ট ভালো থাকে আমাদের, আমি যদি জার্নাল পারি তাহলে আমরা ক্লিয়ার করতে পারবো। যেমন অতিরিক্ত মূলধন আনয়ন করা হলো যা হিসাবভুক্ত করা হয়নি, এখানে যদি আমি জার্নালটা করতে পারি, যেমন নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, আর হচ্ছে আমাদের মূলধন হিসাব ক্রেডিট। নগদান টু মূলধন হিসাব, তাহলে মূলধন এটা যদি আমি করি, শুধু এটা করলেই হবে না, এটাকে আমাকে কনসেপ্ট বুঝতে হবে। নগদান হিসাব ডেবিট মানে হচ্ছে কি, আমাদের নগদ নামক সম্পত্তিটা বাড়বে। আর মূলধন হিসাব ক্রেডিট মানে মালিকানা সত্তা মানে ওনার সিকিউরিটিটা বৃদ্ধি হবে। তাহলে আমি যদি এই যে প্লাস মাইনাসের কনসেপ্টটা করতে পারি, তাহলে আমি চূড়ান্ত হিসাবে খুব সহজেই এন্ট্রি দিতে পারবো। নগদান হিসাব ডেবিট মানে নগদের সাথে এই এন্ট্রিটা আমরা যোগ করব। মূলধন হিসাব ক্রেডিট মানে মূলধনের সাথে এই এন্ট্রিটা আমরা যোগ করব। সমন্বয় জাবেদা দিয়ে আমাদের ডিটেলস আলোচনা থাকবে। আপনারা সিরিয়ালি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে এই কনসেপ্ট আকারে আমরা জার্নালটা প্রত্যেকটা এন্ট্রিতে এই কনসেপ্ট আকারে আমরা জার্নালটা করব। যেমন আমরা এখানে যেমন কিছু এক্সাম্পল হিসাবে নিয়েছি। আমাদের বিজনেস মানে এটা হচ্ছে আমাদের ব্যবসা, আর এটা হচ্ছে আমাদের বহির পক্ষ। এখান থেকে আমরা যদি একটা এক্সাম্পল এর কাজ করি, যে আমরা এখানে একটা এক্সাম্পল নিলাম যে 1 নম্বর এন্ট্রিতে আমাদের যেটা আছে, যেমন সম্পত্তি সম্পর্কিত বা রিলেটিং টু প্রপার্টি অবলিক অ্যাসেট। এখানে আমরা ডুয়েল ভার্সনের সমাধান দিয়েছি। যারা এইচএসসি হিসাব বিজ্ঞানে আছেন তারা আমরা বাংলা ভার্সনে, এবং বিবিএ যারা আছেন তারা আমরা ইংলিশ ভার্সনে করব। যারা এসএসসি হিসাব বিজ্ঞানে এই শীটটি করতে পারবেন, পাশাপাশি আপনারা দেখবেন যে ইংলিশ গুলো দেখতে দেখতে আপনাদের 60% ইংলিশ সম্বন্ধে আয়ত্ত এসে গেছে। অর্থাৎ আপনি যদি এসএসসি তে ভালো কনসেপ্ট নিয়ে থাকেন এবং এই শব্দগুলো দেখতে করে পড়ে থাকেন, তাহলে দেখবেন যে আপনার বিবিএ এমবিএ অনেক ইজি হয়ে যাবে। যে এসএসসি তে ভালো কনসেপ্ট থাকলে এভাবে যদি আমরা শিখতে পারি, তাহলে আমাদের ইংলিশ শব্দগুলো প্রত্যেকটাই পরিচিত থাকবো। তাহলে অনেক যা বিবিএ বা বিবিএস এর যারা থাকবো তখন আমাদের অনেক সহজ হবে। যেমন এখানে আমরা একটা এক্সাম্পল দিয়ে আপনাদের ক্লিয়ার করি, দেখেন বেসিক কনসেপ্টটা কি। আহ আসবাবপত্র ক্রয় করা হলো 20,000 টাকা,
এর জন্য আমরা তো সবাই মোস্ট জার্নাল দেওয়ার চেষ্টা করি যে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আসলে আমরা বেসিক বোঝার চেষ্টা করি না। ফানি পার্সেস ফার্নিচার ফর ক্যাশ টাকা, তো তাহলে আমরা জার্নাল পড়ি ফার্নিচার ডেবিট ক্যাশ ক্রেডিট। এই যে জার্নালটা, এই জার্নালটার মূল বেসিকটা শিখতে হবে। যেমন এখানে আমরা যদি একটা ফার্নিচার ক্রয় করি, তাহলে আমাদের কি ঘটনা ঘটবে। একটা যদি আমরা ফার্নিচার ক্রয় করি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ব্যবসা, এটা হচ্ছে আমাদের বহির্পত্র। দেখেন, আমরা একটা পার্সেস ফার্নিচার ফর ক্যাশ, তাহলে ফার্নিচার কিনলাম। আমি যদি ফার্নিচার কিনি, তাহলে এই ফার্নিচারটা আমাদের এই ব্যবসার ভিতরে আসবে। অপরপক্ষে আমার কাছ থেকে নগদ টাকা চলে যাবে। তাহলে আমাদের কি ঘটনা ঘটলো? এইখানে হচ্ছে আমাদের আমাদের ব্যবসায় কোনো ফার্নিচারই ছিল না। এখানে একটা ফার্নিচার আমি কিনলাম, তাহলে এই ফার্নিচার নামক সম্পত্তিটা আমাদের ব্যবসাতে আসবে। অর্থাৎ এই ফার্নিচার নামক সম্পত্তিটা আমার আসছিল, আগে ছিল, এখন আমার কাছে একটি ফার্নিচার রয়েছে, অর্থাৎ ফার্নিচার নামক সম্পত্তিটা বৃদ্ধি হবে। এবং এই যে ক্যাশ নামক সম্পত্তিটা হ্রাস হবে। আমি যদি অনুরূপ ভাবে আরেকটা ফার্নিচার কিনি, তাহলে আমাদের কি হবে? এই ফার্নিচারটা এখানে আমাদের ব্যবসাতে আসবে। অপর পক্ষে আমাদের এই নগদ টাকা নামক সম্পত্তিটা চলে যাবে। আমরা যদি একটা ইকুইপমেন্ট ক্রয় করি, তাহলে এই ইকুইপমেন্টটা আমাদের ব্যবসাতে আসবে। অপর পক্ষে এই নগদ টাকা নামক সম্পত্তিটা আমাদের চলে যাবে। এভাবে আমরা প্রত্যেকটা এন্ট্রির কনসেপ্ট আকারে শিখবো। যে যদি আমরা একটা ফার্নিচার কিনলাম, তাহলে ফার্নিচার নামক সম্পত্তি বৃদ্ধি এবং ক্যাশ নামক সম্পত্তি হ্রাস। বুঝে বুঝে যদি আপনি অ্যাকাউন্টিং করেন এবং প্লাস মাইনাস যদি করেন, তাহলে আপনি অনেক সহজেই সবগুলোই করতে পারবেন। যেমন আমাদের ফার্নিচার নামক সম্পত্তি বৃদ্ধি, এজন্য ফার্নিচার ডেবিট, ক্যাশ নামক সম্পত্তি হ্রাস, এজন্য ক্যাশ ক্রেডিট। তাহলে এখানে আমি কনসেপ্ট গুলো দিয়ে দিছি। ফার্নিচার নামক সম্পত্তি বৃদ্ধি, তাহলে ফার্নিচার ডেবিট, ক্যাশ নামক সম্পত্তি হ্রাস, এজন্য ক্যাশ ক্রেডিট। তাহলে আমরা এখানে আমাদের দেওয়া হলো আসবাবপত্র ক্রয় করা হলো, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তা আসবাবপত্র নামক সম্পত্তি বৃদ্ধি, তাহলে আমরা এটাতে লিখতে পারি আসবাবপত্র একটা সম্পত্তি, তাহলে এটা হচ্ছে আমাদের এ প্লাস। নগদানও একটা সম্পত্তি, তাহলে এটা হচ্ছে আমাদের এ মাইনাস। অর্থাৎ আমাদের একটি সম্পত্তি বাড়বে এবং একটি সম্পত্তি হ্রাস হবে। এটা যদি আমাদের হিসাব সমীকরণ বা অ্যাকাউন্টিং ইকুয়েশনে থাকে, তাহলে আমি কি করব? আসবাবপত্র বা ফার্নিচারের ঘরে এটা আমরা যোগ করব, নগদান এবং ক্যাশের ঘর থেকে এটা আমরা বিয়োগ করব। যদি আপনি এই যোগ বিয়োগ গুলো শিখতে পারেন, তাহলে আপনার অ্যাকাউন্টিং ইকুয়েশনটা বা হিসাব সমীকরণটাও অনেক ইজি হয়ে যাবে। অনুরূপভাবে আমাদের 2 নম্বর এন্ট্রিতে রয়েছে যন্ত্রপাতি ক্রয়। যন্ত্রপাতি ক্রয় করা হলো 30,000 টাকা। তাহলে পার্সেস ইকুইপমেন্ট ফর ক্যাশ, তাহলে আমাদের একই ঘটনা ঘটবে। একটা যন্ত্রপাতি নামক সম্পত্তি বৃদ্ধি হবে, এজন্য যন্ত্রপাতি হিসাব ডেবিট করব আমরা। আর নগদান নামক সম্পত্তি হ্রাস হবে, এজন্য নগদান হিসাব ক্রেডিট করব। তাহলে একটা সম্পত্তি বৃদ্ধি, একটা সম্পত্তি হ্রাস। এখানে আমরা ইংলিশে করব ইকুইপমেন্ট হিসাব ডেবিট, ইকুইপমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। তাহলে ইকুইপমেন্ট নামক সম্পত্তি বৃদ্ধি এ প্লাস, ক্যাশ নামক সম্পত্তি হ্রাস এ মাইনাস। এটা যদি আমাদের হিসাব সমীকরণে থাকে, তাহলে আমরা ইকুইপমেন্টের সাথে যোগ করব এবং ক্যাশ থেকে বাদ দিব। তারপরে আমরা আমাদের রয়েছে 3 নম্বর এন্ট্রিতে আমার রয়েছে অফিস সরঞ্জাম ক্রয় করা হলো 50,000 টাকা। পার্সেস অফিস ইকুইপমেন্ট ফর ক্যাশ, তাহলে অফিস ইকুইপমেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। একই এন্ট্রি আমাদের অফিস ইকুইপমেন্ট নামক সম্পত্তি বৃদ্ধি, ক্যাশ নামক সম্পত্তি হ্রাস। বাংলাতে আমরা করব অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমাকে যদি বলে অফিস সরঞ্জাম কেন ডেবিট করা হলো, তাহলে আমরা বলবো অফিস সরঞ্জাম নামক একটি সম্পত্তি বৃদ্ধি, এজন্য অফিস সরঞ্জাম ডেবিট। ক্যাশ নামক সম্পত্তি হ্রাস, এজন্য ক্যাশ ক্রেডিট। যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় করা হলো 10,000 টাকা। বা ইনস্টলেশন চার্জ অন মেশিনারি, ইনস্টলেশন চার্জ দ্বারা আমাদের মেশিনের ব্যয়টা বাড়বে, এজন্য ইনস্টলেশন চার্জ আমাদের লেখা যাবে না। ইনস্টলেশন চার্জের পরিবর্তে আমাদের লিখতে হবে ইকুইপমেন্ট বা মেশিনারি। ইকুইপমেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট, অর্থাৎ যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় করা হলো, এটা আমাদের সেম এন্ট্রি উঠছে। তারপরে আমাদের
পরের এন্ট্রি 6 নম্বর এন্ট্রিতে যদি আমরা যাই, নগদে নগদে আলমারি, চেয়ার, টেবিল ক্রয় করা হলো। বট ওয়ান আলমারি, টেবিল অ্যান্ড চেয়ার ফর ক্যাশ। তাহলে আমাদের আলমারির নামে কোনো হিসাব লিখবো না আমরা, টেবিলের নামে কোনো হিসাব লিখবো না, চেয়ারের নামে কোনো হিসাব লিখবো না। কার্ড জাতীয়, এই যে এখানে আপনাদের একটা নোট দেওয়া হয়েছে দেখেন, কার্ড জাতীয় কোনো কিছু ক্রয় করা হলে তার পরিবর্তে আসবাবপত্র, বাংলাতে আমরা লিখবো আসবাবপত্র এবং ইংলিশে লিখবো ফার্নিচার। তাহলে এখানে আমরা লিখবো আসবাবপত্র হিসাব ডেবিট এবং ক্যাশ নগদান হিসাব ক্রেডিট। ফার্নিচার ডেবিট, ক্যাশ ক্রেডিট। তাহলে ফার্নিচার দ্বারা আমাদের কি হবে, ফার্নিচার নামক সম্পত্তিটা বাড়বে, এজন্য ফার্নিচার ডেবিট। ক্যাশ নামক সম্পত্তিটা হ্রাস হবে, এজন্য ক্যাশ ক্রেডিট। তাহলে আমরা এটা অ্যাকাউন্টের ইকুয়েশনে কি করতে পারবো, ফার্নিচার নামক সম্পত্তি বৃদ্ধি ফার্নিচারের সাথে যোগ করব, ক্যাশ নামক সম্পত্তি হ্রাস ক্যাশের সাথে বিয়োগ করব। একটা অঙ্ক যদি আপনি ভালোভাবে শেখেন, অন্য অঙ্কে আপনার অনেক অংশ পাওয়া যাবে। একটি নগদে একটি সরবরাহ যান ক্রয় করা হলো 50,000 টাকা। বাংলায় আমরা লিখবো সরবরাহ যান একটা সম্পত্তি, সরবরাহ যান হিসাব ডেবিট, কারণ সরবরাহ যান নামক একটা সম্পত্তি বাড়বে, ক্যাশ নামক সম্পত্তি কমে যাবে, এজন্য ক্যাশ হিসাব ক্রেডিট। ডেলিভারি ব্যান, পার্সেস ব্যান। পার্সেস ব্যান এখানে আমাদের খেয়াল করতে হবে, ইংলিশে আমরা শুধু ব্যান লিখবো না, আমাদের স্ট্যান্ডার্ড নাম হচ্ছে ডেলিভারি ব্যান, এজন্য আমরা লিখবো ডেলিভারি ব্যান ডেবিট ক্যাশ ক্রেডিট। তারপরে এখানে 8 নম্বরে আমাদের বলা আছে নগদে 50,000 টাকা দিয়ে লোহার আলমারি ক্রয় করা হলো। তার ইংলিশ হচ্ছে আমাদের পার্সেস এ স্টিল ক্যাবিনেট ফর ক্যাশ টাকা 50,000। স্টিল ক্যাবিনেট, এই যে এখানে আপনার অথবা পরের এন্ট্রিটা খেয়াল করেন, নগদে 50,000 টাকার একটি কম্পিউটার ক্রয় করা হলো। অনেকে আমরা কম্পিউটার বা লোহার আলমারি এগুলো দিয়ে আসলে আমাদের তুলনামূলকভাবে মার্ক কম পাবো আমরা। এখানে বলা হয়েছে লোহা জাতীয় কোনো কিছু ক্রয় করা হলে তার পরিবর্তে অফিস সরঞ্জাম বসাতে হবে। তাহলে আমরা এখানে বসাবো অফিস স্টিল ক্যাবিনেট, অফিস ইকুইপমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। অফিস ইকুইপমেন্ট নামক সম্পত্তি বৃদ্ধি, ক্যাশ নামক সম্পত্তি হ্রাস। বাংলাতে আমরা লিখবো অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, তাহলে অফিস সরঞ্জাম নামক সম্পত্তি বৃদ্ধি, ক্যাশ নামক সম্পত্তি আমাদের হ্রাস। নগদে এত টাকার কম্পিউটার ক্রয় করা হলো, তাহলে এটাও আমাদের সেম, কম্পিউটার পরিবর্তে লিখবো অফিস সরঞ্জাম নামক সম্পত্তি বৃদ্ধি, অফিস সরঞ্জাম ডেবিট ক্যাশ ক্রেডিট। তারপর আমাদের 10 নম্বরের কি, নগদে সাপ্লাইজ ক্রয় করা হলো। সাপ্লাইজ ক্রয় করা হলো, তাহলে সাপ্লাইজ একটা সম্পত্তি, তাহলে সাপ্লাইজ নামক সম্পত্তিটা আমাদের বাড়বে এবং ক্যাশ নামক সম্পত্তিটা আমাদের কমবে। তাহলে সাপ্লাইজ ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। পার্সেস সাপ্লাইজ ফর ক্যাশ, সাপ্লাইজ ডেবিট ক্যাশ ক্রেডিট। এখানে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে, সাপ্লাইজ নামক সম্পত্তি বৃদ্ধি এ প্লাস এবং ক্যাশ নামক সম্পত্তি হ্রাস এ মাইনাস। নগদে ভূমি ক্রয় করা হলো 60,000 টাকা, ভূমি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই ভূমি হচ্ছে আমাদের একটা সম্পত্তি, তাহলে ভূমি নামক একটা সম্পত্তি বাড়বে, নগদান নামক সম্পত্তি কমবে। এখানে আমরা যদি ইংলিশে করি ল্যান্ড ডেবিট ক্যাশ ক্রেডিট, ল্যান্ড নামক সম্পত্তি বৃদ্ধি এজন্য ডেবিট, ক্যাশ নামক সম্পত্তি হ্রাস এজন্য ক্রেডিট। আমরা এই প্লাস মাইনাস গুলো অবশ্যই ভালোভাবে শিখবো, তাহলে আমাদের হিসাব সমীকরণ বা অ্যাকাউন্টিং ইকুয়েশন অঙ্কটা আমাদের অনেক ইজি হয়ে যাবে। 50,000 টাকা ব্যাংকে জমা দিয়ে, 50,000 টাকা জমা দিয়ে ইসলামী ব্যাংকে হিসাব খোলা হলো। সাপোজ এটা আপনার ব্যাংক, যে আর এটা হচ্ছে আমাদের ব্যবসা। তাহলে এখান থেকে আমি কি করব, এটা হচ্ছে আমাদের বিজনেস, এটা হচ্ছে আমাদের ব্যাংক। আমাদের বিজনেসে সাপোজ 2 লক্ষ টাকা রয়েছে, আর আমাদের ব্যাংকে কোনো টাকা নেই, জিরো আছে। এখান থেকে আমি 50,000 টাকা জমা দিয়ে ব্যাংকে একটা হিসাব খুলবো। তাহলে ব্যাংকে যখন 50,000 টাকা জমা দিয়ে হিসাব খোলা হবে, তাহলে ব্যাংকে আমার 50,000 টাকা জমা হবে। তার মানে 0 থেকে 50,000। আর অপর পক্ষে আমার কি আমার ব্যবসা থেকে 50,000 টাকা চলে যাবে, তাহলে ব্যবসায় আমাদের থাকবে হচ্ছে 1,50,000 টাকা। তার মানে এখানে দুইটি ঘটনা ঘটবে, একটি হচ্ছে আমাদের ব্যাংক, ব্যাংক নামক সম্পত্তিটা আমাদের কি হবে,
যে ব্যাংক নামক সম্পত্তিটা আমার বাড়বে এবং ক্যাশ নামক সম্পত্তিটা আমাদের হ্রাস পাবে। তাহলে আমরা আগেই শিখছিলাম সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট, সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট। তাহলে আমরা মুখস্থ না করে বেসিক ক্লিয়ার করার চেষ্টা করব, তাহলে আমাদের সকল এন্ট্রি খুব সহজেই করতে পারবো। তাহলে এখানে ব্যাংকে জমা দিলে আমাদের ব্যাংক নামক সম্পত্তিটা বাড়বে, এজন্য ব্যাংক হিসাব ডেবিট, এবং ক্যাশ নামক সম্পত্তিটা হ্রাস পাবে, এজন্য ক্যাশ হিসাব ক্রেডিট। এখানে আমাদের ব্যাংক হিসাব ডেবিট, ক্যাশ ক্রেডিট, ব্যাংক নামক সম্পত্তি বৃদ্ধি, ক্যাশ নামক সম্পত্তি হ্রাস। ব্যাংকে হিসাব খোলা হলো সেম একই কথা, ক্যাশ ডিপোজিট ইনটু ব্যাংক, মানে ব্যাংক হিসাব টু নগদান হিসাব। ব্যাংক নামক সম্পত্তি বৃদ্ধি এ প্লাস, ক্যাশ নামক সম্পত্তি হ্রাস এ মাইনাস। এটা আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনে বা হিসাব সমীকরণে করব, ব্যাংকের গড়ে যোগ করব এবং ক্যাশের গড় থেকে বিয়োগ করে দিব। তারপরে আমাদের যদি ব্যাংক থেকে উত্তোলন থাকে, ধরেন ব্যাংক, এটা ব্যাংক, ব্যাংকে আমার 50,000 টাকা ছিল এবং আমাদের ব্যবসায়ে ধরেন 1 লক্ষ টাকা রয়েছে, যেটা আমাদের ব্যবসা। এটা আমাদের ব্যাংক, আর এটা হচ্ছে আমাদের ব্যবসা। আমি কি করব, ব্যাংক থেকে 30,000 টাকা উত্তোলন করব। তাহলে ব্যাংক থেকে 30,000 টাকা যদি উত্তোলন করি, তাহলে আমাদের ব্যবসায়ে 30,000 টাকা আসবে। তার মানে আমাদের ব্যবসায়ের টাকা হবে 1,30,000 টাকা। এবং ব্যাংকে আমার 30,000 টাকা ব্যাংক থেকে উত্তোলন করলাম, তাহলে ব্যাংক থেকে 30,000 টাকা আমার হ্রাস পাবে। তাহলে ব্যাংকে আমার থাকবে হচ্ছে 20,000 টাকা। তাহলে ব্যাংক থেকে যদি উত্তোলন করি, তাহলে আমাদের ব্যাংক নামক সম্পত্তিটা হ্রাস হবে এবং ক্যাশ নামক সম্পত্তিটা বৃদ্ধি হবে। তাহলে আমরা এখান থেকে দেখতে পারতেছি ব্যাংক নামক সম্পত্তি হ্রাস, ক্যাশ নামক সম্পত্তি বৃদ্ধি। তাহলে আমরা করতে পারি নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কারণ এখানে আমরা, এই যে আমাদের এখানে দেওয়া হয়েছে ব্যাংক হতে উত্তোলন, ব্যাংক থেকে উত্তোলন করলে আমাদের নগদ টাকা নামক সম্পত্তি বাড়বে, এজন্য নগদের সাথে যোগ করব, এবং ব্যাংক নামক সম্পত্তিটা হ্রাস হবে, এজন্য ব্যাংক থেকে বিয়োগ করব। তাহলে আমরা ইংলিশে লিখবো ক্যাশ ডেবিট, ব্যাংক ক্রেডিট। অগ্রিম ভাড়া প্রদান, অগ্রিম ভাড়া প্রদান 5,000 টাকা। অগ্রিম ভাড়া আমাদের একটি সম্পত্তি, তাহলে অগ্রিম ভাড়া নামক সম্পত্তিটা বাড়বে, এই জন্য আমরা অগ্রিম ভাড়াটা ডেবিট করব। ক্যাশ নামক সম্পত্তিটা হ্রাস পাবে, জন্য ক্যাশ ক্রেডিট করব। অগ্রিমের স্ট্যান্ডার্ড ইংলিশ হচ্ছে আমাদের প্রিপেইড, তাহলে আমরা এখানে করব প্রিপেইড ডেবিট, ক্যাশ ক্রেডিট। ব্যাখ্যায় আমরা এটা এইভাবে করে রাখবো যে প্রিপেইড নামক সম্পত্তি বৃদ্ধি এবং ক্যাশ নামক সম্পত্তি হ্রাস। তাহলে আমাদের এনটি যদি ইকুয়েশনে থাকে, তাহলে আমরা প্রিপেইড রেন্ট বা অগ্রিম ভাড়া নামে একটা ঘর তৈরি করব এবং এই ঘরে বসাবো আর ক্যাশ থেকে বিয়োগ করব। সেম একইভাবে অগ্রিম বীমা প্রদান, যে অগ্রিম বীমা একটি সম্পত্তি, যেন অগ্রিম বীমা হিসাব ডেবিট আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। আমরা যদি এবার দেখি, যেমন নগদে আসবাবপত্র বিক্রয়। তাহলে আসবাবপত্র যদি আমরা বিক্রয় করি, তাহলে আমাদের কি ঘটনা ঘটবে, দেখেন, আসবাবপত্র যদি আমরা বিক্রয় করি, তাহলে আমাদের যে ঘটনা ঘটবে, এই আসবাবপত্র বিক্রয় করলাম, তাহলে আমাদের ব্যবসা থেকে আসবাবপত্রটি চলে যাবে এবং আমাদের ব্যবসার ভিতরে নগদ টাকা আসবে। তার মানে আমাদের কি হলো, যে ক্যাশ নামক সম্পত্তিটা বৃদ্ধি হলো এবং ফার্নিচার নামক সম্পত্তিটা হ্রাস হলো। তাহলে আসবাবপত্র বিক্রয় করলে আমাদের দুইটা ঘটনা ঘটবে, একটা হচ্ছে নগদ নামক সম্পত্তি বাড়বে এবং আসবাবপত্র নামক সম্পত্তি কমে যাবে। তাহলে আমাদের জার্নাল, আমরা যখন জার্নাল করব, তখন দিব হচ্ছে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কারণ নগদ নামক সম্পত্তি বৃদ্ধি এবং আহ, নগদ নামক সম্পত্তি বৃদ্ধি এবং আসবাবপত্র নামক সম্পত্তি হ্রাস। তাহলে আমরা জার্নাল করব হচ্ছে নগদান হিসাব ডেবিট, আসবাব আসবাবপত্র হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট এবং আসবাবপত্র হিসাব ক্রেডিট করব। কারণ নগদ নামক সম্পত্তি বৃদ্ধি এবং আসবাবপত্র নামক সম্পত্তি হ্রাস। এটা আমরা লিখবো সোল্ড ফার্নিচার ফর ক্যাশ, ক্যাশ ডেবিট, ফার্নিচার ক্রেডিট। এখানে আমরা করব ক্যাশ ডেবিট মানে ক্যাশ নামক সম্পত্তি বৃদ্ধি, ফার্নিচার ক্রেডিট মানে ফার্নিচার নামক সম্পত্তি হ্রাস।
তারপর আমাদের পুরাতন যন্ত্রপাতি বিক্রয়। পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, আমাদের পুরাতন যন্ত্রপাতি বিক্রয় করা হলে একই জার্নাল হবে আমাদের নগদান হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। এখানে লিখবো আমরা ক্যাশ ডেবিট, ইকুইপমেন্ট ক্রেডিট। আমরা 19 নম্বর এন্ট্রিটা সবাই ভালোভাবে খেয়াল করব। 19 নম্বর এন্ট্রিতে আমাদের হয়েছে 1,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করে 80,000 নগদ এবং 20,000 টাকার পুরাতন যন্ত্রপাতি প্রদান করা হলো। আমরা একটা যন্ত্রপাতি ক্রয় করব, তাহলে আমাদের যে ঘটনাটা ঘটবে, দেখেন, আমাদের একটা যন্ত্রপাতি আমি ক্রয় করলাম, যে 1 লক্ষ টাকার একটা যন্ত্রপাতি ক্রয় করলাম, তাহলে আমাদের ব্যবসায়ে 1 লক্ষ টাকার একটি যন্ত্রপাতি আসবে, অর্থাৎ 1 লাখ টাকার একটা যন্ত্রপাতি নামক সম্পত্তি বৃদ্ধি হবে। এর বিপক্ষে আমি 80,000 টাকা নগদ দিলাম, তাহলে 80,000 টাকা আমাদের নগদ ক্যাশ নামক সম্পত্তিটা কমে যাবে। অপর পক্ষে আমাদের ব্যবসা থেকে একটা পুরাতন যন্ত্রপাতি চলে যাবে। এই পুরাতন যন্ত্রপাতি হ্রাস পাওয়ার কারণে তাহলে আমাদের তিনটি ঘটনা ঘটবে। একটি হচ্ছে আমাদের ব্যবসায় নতুন যন্ত্রপাতি আসবে, এই নতুন যন্ত্রপাতি 1 লক্ষ টাকার যন্ত্রপাতি আসবে, তাহলে নতুন যন্ত্রপাতিটা আমরা, এটা সম্পত্তি আসবে মানে এই সম্পত্তিটা বৃদ্ধি হবে, এজন্য এটা আমরা ডেবিট করব। ক্যাশ নামক সম্পত্তিটা আমাদের হ্রাস হবে, এজন্য ক্যাশ ক্রেডিট করব। পুরাতন যন্ত্রপাতিটা আমাদের ব্যবসা থেকে চলে যাবে, এটাও হ্রাস হবে, এজন্য এটাও আমরা ক্রেডিট করব। তাহলে আমাদের এখানে দেখেন যে 1 লাখ টাকার যন্ত্রপাতি ক্রয় করে 80,000 টাকা এবং 20,000 টাকার পুরাতন যন্ত্রপাতি প্রদান। তাহলে আমরা এভাবে লিখবো, নতুন যন্ত্রপাতি হিসাব ডেবিট, সম্পত্তি বাড়বে, আমাদের নতুন যন্ত্রপাতি নামক একটা সম্পত্তি বাড়বে 1 লক্ষ টাকা, তাহলে নতুন যন্ত্রপাতি হিসাব ডেবিট 1 লক্ষ টাকা। নগদান হিসাব ক্রেডিট, নগদ নামক সম্পত্তিটা আমাদের হ্রাস হবে, এদের নগদান হিসাব ক্রেডিট আমাদের দিব আমরা 80,000 টাকা। এবং পুরাতন যন্ত্রপাতি হিসাব ক্রেডিট, এটা হচ্ছে আমাদের দিব হচ্ছে আমরা 20,000 টাকা। আমরা যদি এটা ইংলিশে লিখি তাহলে লিখবো নিউ মেশিন ডেবিট, ক্যাশ ক্রেডিট, ওল্ড মেশিন ক্রেডিট। সেম ভাবে আমাদের আরো দুটি এন্ট্রি রয়েছে, যেমন 2 লাখ টাকার মোটর গাড়ি ক্রয় করে 1,50,000 টাকা নগদ এবং পুরাতন মোটর গাড়ি প্রদান। তাহলে আমরা 2 লক্ষ টাকা মোটর গাড়ি একটা সম্পত্তি বাড়বে, তাহলে লিখবো নতুন মোটর গাড়ি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 1,50,000, পুরাতন মোটর গাড়ি হিসাব ক্রেডিট। সেম আরেকটা এন্ট্রি আমরা করলাম, যেমন এখানে আমাদের আহ, 20,000 টাকার যন্ত্রাংশ ক্রয় করে 15,000 টাকা এবং অবশিষ্ট টাকার পুরাতন যন্ত্রাংশ প্রদান। তাহলে 20,000 টাকার ভিতরে আমরা নগদ দিব 15,000, তাহলে 20,000 টাকা দ্বারা আমাদের এক নতুন যন্ত্রপাতি নামক সম্পত্তি বাড়বে, নতুন যন্ত্রপাতি হিসাব ডেবিট। নগদ নামক সম্পত্তি আমাদের থেকে 15,000 টাকা চলে যাবে, নগদান হিসাব ক্রেডিট 15,000। আর পুরাতন যন্ত্রপাতি নামক সম্পত্তি আমাদের কমে যাবে 5,000 টাকা, এখানেও আমরা বিয়োগ করব। এই এন্ট্রিটা যদি আমাদের হিসাব সমীকরণে থাকে, তাহলে আমরা যন্ত্রপাতির সাথে যোগ করব, অর্থাৎ যন্ত্রপাতির সাথে যোগ করব 20,000 টাকা। ক্যাশ থেকে বাদ দিব হচ্ছে আমরা কত, 15,000 টাকা। যন্ত্রপাতির থেকে আবার বিয়োগ করব হচ্ছে আমরা 5,000 টাকা। অর্থাৎ যন্ত্রপাতির ব্যালেন্সে আমাদের দেখাইতে হবে 15,000 টাকা এবং ক্যাশের ব্যালেন্সেও হবে 15,000 টাকা। তাহলে আমরা যদি যোগ বিয়োগ আকারে এভাবে বেসিক সহকারে শিখি, তাহলে আমাদের প্রত্যেকটা এন্ট্রির সাথে যদি আমি এভাবে বেসিক সহকারে শিখি, একটা ম্যাথ শিখলে আপনার অসংখ্য ম্যাথ কাজে লাগবে। আমাদের মূলত মূল বেসিক হচ্ছে অ্যাকাউন্টিংয়ের মূল কনসেপ্টটাই হচ্ছে আমাদের যোগ এবং বিয়োগ। অ্যাকাউন্টিং এর যোগ বিয়োগ গুলো যদি আমরা ভালোভাবে শিখতে পারি, তাহলে আমাদের অ্যাকাউন্টিং এ আশা করি কোনো প্রবলেম থাকবে না। যে কোনো এন্ট্রি দিলেই আপনি যোগ বিয়োগ করলে অনুসারে সেট করলেই হবে। তাহলে আমাদের কি, অ্যাকাউন্টিং এর বেস থিম হচ্ছে যোগ বিয়োগ, মূলত যোগ বিয়োগ। অ্যাসেটে আপনার যোগ বিয়োগ হতে পারে, আয়ের সাথে আপনার যোগ বিয়োগ হইতে পারে, ব্যয়ের সাথে আপনার যোগ বিয়োগ, এবং এক্সপেন্সের সাথে আপনার যোগ বিয়োগ। মূলত হচ্ছে অ্যাকাউন্টিংটা একটা যোগ বিয়োগের খেলা। এই যোগ বিয়োগের খেলায় যদি আপনি ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করতে পারেন, তাহলে আশা করি অ্যাকাউন্টিংটা আপনি অনেক সহজ মনে হবে, অ্যাকাউন্টিংটা কখনোই কঠিন সাবজেক্ট মনে হবে না, ইনশাল্লাহ।